নমস্কার বন্ধুরা, সবাইকে পাঠশালাতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে এটা নাম্বার সিস্টেমের তৃতীয় পর্ব, থার্ড পার্ট। A certain number when successively divided by 3 and 5 leaves a remainder 1 and 2. What is the remainder if the same number is divided by 15? বলছে একটি সংখ্যাকে যখন সাকসেসিভলি 2 আর 5 3 আর 5 দ্বারা ভাগ করা হয় তখন যথাক্রমে 1 আর 2 অবশিষ্ট থাকে। What is the remainder if the same number be divided by 15? যদি সেই একই সংখ্যা 15 দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? আচ্ছা, তার আগে আমরা সাকসেসিভ ডিভিজিবিলিটির যে বিষয়টা সেটা আগে বুঝে নেব। ধরো একটা সংখ্যা 238 একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আমি প্রথমে 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে ভাগ করলে কত হয় দেখি। প্রথমে 4 বাদ যাবে, 4 × 5 = 20, 38, এটা আবার যাবে 7 বার, 35, 3। তাহলে এই 238কে আমি যখন 5 দিয়ে ভাগ করছি তখন আমার 3 অবশিষ্ট থাকছে। এবার ধরো 47 ভাগফল পাওয়া গেছে, একে আমি 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করি কি হয় দেখি। 3 দিয়ে ভাগ করলে একবার দিলাম 17, 5 বার দিলাম 15, অবশিষ্ট থাকলো 2। তাহলে এই 338কে প্রথমে যখন 5 দিয়ে ভাগ করছি অবশিষ্ট থাকছে 3, ভাগফল পাচ্ছি 47। 47কে যখন 3 দিয়ে ভাগ করছি অবশিষ্ট থাকছে 2, ভাগফল পাচ্ছি 15। এখন যদি এই 15কে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 7 বাদ যাবে 14, ভাগশেষ থাকবে 1। এই যে পরপর যতবার আমি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, যেটা ভাগফল পাচ্ছি, ভাগফলকে আবার আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, আবার ভাগফল পাচ্ছি, সেটাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করছি, এইটাকে বলা হয় সাকসেসিভলি ডিভিশন। বোঝা গেছে? সাকসেসিভলি ডিভিশন। তাহলে এই যে 5 দিয়ে যখন 238কে ভাগ করেছি 3 অবশিষ্ট থেকেছে। আবার ভাগফল পেয়েছিলাম 47, 47কে যখন 3 দিয়ে ভাগ করেছি 2 অবশিষ্ট থেকেছে। আবার 15কে যখন 2 দিয়ে ভাগ করেছি তখন 1 অবশিষ্ট থেকেছে। তাহলে এই বিন্যাসটাকে আমরা যদি এইভাবে লিখি, আমার 3টি স্টেপ আছে এখানে। তাহলে সবার প্রথমে ভাগ করেছি 5 দিয়ে, তারপরে ভাগ করেছি 3 দিয়ে, তারপরে ভাগ করেছি 2 দিয়ে। আমার ভাগশেষগুলো কী কী পেয়েছি? 1, 2 আর 3। তাহলে প্রথমে একে আমরা কি করেছিলাম, এখানে 7 বাদ ছিল, তাহলে 7 × 14 আর 1 পেয়েছিলাম কত? 15। 15কে 3 দিয়ে ভাগ করেছিলাম, গুণ 3 যোগ 2, তাহলে 3 × 15 = 45 আর 2 = 47। এই যে 47 পেয়েছিলাম, 47কে 5 দিয়ে ভাগ করেছিলাম, অবশিষ্ট ছিল 3, 238। তাহলে বিষয়টা দেখো, এইভাবে কিন্তু আমরা পরপর করতে পারি। কি করা হয়েছে এখানে? কিছুই না, কিন্তু আমরা একটা কথা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে কিন্তু সেটাই করা হচ্ছে। বোঝা গেছে? এবার এই অঙ্কটা করি আমরা।
তাহলে যে মেথডটা আমরা দেখতে পেলাম, সেখানে আমরা যদি এইভাবে একটা চার্ট ক্রিয়েট করি, তাই দেখো আমরা প্রথমে কি হয়েছে, প্রথমে 3 দিয়ে ভাগ করা হয়েছে, তারপরে 5 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগশেষ কি পাওয়া গেছে, 1 আর 2। প্রথমে 1, তারপরে 2। তাহলে এখন 5 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা হয়েছে, ভাগ করে 2 অবশিষ্ট, নিচের দিক থেকে করতে করতে যেরকম আগের বার গিয়েছিলাম ঠিক সেরকমভাবে এখান থেকে করব। 5 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা হয়েছে, ভাগশেষ হয়েছে 2। তাহলে 5 দিয়ে যখন কোনো সংখ্যাকে ভাগ করব, আমি মিনিমাম সেখানে 1 বাদ দেব, মানে ভাগফল আমার মিনিমাম 1 হতে হবে, তাই তো? তাহলে 5 একে 5 হলো, আর তার সঙ্গে যদি 2 যোগ করি, তাহলে আমার ভাজ্য কত হচ্ছে, তাহলে 5 একে 5 আর 2 7। তাহলে এই 7টা আমার যখন 3 দিয়ে সংখ্যাটাকে ভাগ করেছিলাম তার ভাগফল হয়েছিল। তাহলে এখন 7 গুণ 3 যোগ 1 যদি করি, তাহলে কি পাচ্ছি, 3 7 21 আর 1 22। তাহলে এই 22 হলো আমার কি, এই 22 হলো আমার আসল ডিভিডেন্ড, অর্থাৎ ভাজ্য। এই 22, এই সংখ্যাটাই আমার দরকার ছিল, কারণ এর পরে বলেছে সেই সংখ্যাটাকে যদি 15 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে। তাহলে এখন আমি 22কে যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে একবার যাবে, অবশিষ্ট থাকলো 7। তাহলে এই 7 হলো আমার উত্তর। পরের অঙ্কটা দেখো, বলছে নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড ইন দ্য প্রোডাক্ট 1 × 2 × 3 × 4 × ... 25। একটা লাইন বলেছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, এইভাবে চলতে চলতে গুণ 25। অর্থাৎ আমি যদি বলি, এখানে আমরা প্রথম পর্বে ফ্যাক্টোরিয়ালের ধারণা নিয়েছিলাম, তাহলে ফ্যাক্টোরিয়াল 25 এই জিনিসটা পাচ্ছি আমি এখানে। এর মধ্যে এই লাস্ট একটা তো প্রোডাক্ট পাবো, তাহলে সেটার মধ্যে কতগুলো জিরো হবে। তো বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিরো পাই কি করে। জিরো পাই একটা 2, তার সঙ্গে একটা 5 গুণ হয়ে একটা 10 হয়। তাহলে একটা 2 আর একটা 5 মিলে একটা 0 শেষে তৈরি করে, তাই তো? তাহলে এই যে পুরো লাইনটা আমি পাচ্ছি, এর মধ্যে আমি কতগুলো 2 পাই দেখি। 2 পাচ্ছি 25টা, 25 পর্যন্ত আমার সংখ্যা রয়েছে। তার মানে মোট এখানে 25টা সংখ্যার গুণফল বের করতে হচ্ছে। তাহলে তার মধ্যে 2 কটা পাবো, 2 পাবো হচ্ছে 12টা, 2 পাবো। তাহলে 2 টু দি পাওয়ার 12 আমি এখানে লিখতে পারি। আর 5 পাবো কটা, 5 পাবো হচ্ছে 6টা। তাহলে দেখো, এখানে আমরা এখানে বুঝতে পেরেছি যে একটা 5-এর সঙ্গে একটা 2 যদি গুণ করি, শেষে একটা 0 তৈরি করে। তাহলে এখানে 6টা 5 আছে আর 12টা 2 আছে। তাহলে আমার তো 12টা 2 এই 6টা 5-এর সঙ্গে যেতে পারবে না, যেতে পারবে কটা, 6টা 2 আর 6টা 5, এটা মিলে কিন্তু 0 তৈরি করবে 6টা। ঠিক আছে? তাহলে আমার উত্তর হলো 6। তাহলে কি বুঝলাম, আমাকে যেটা দেয়া হবে, যে সিরিজটা দেয়া হলো বা একটা সমস্যা দেয়া হলো, তার মধ্যে থেকে আমাকে বের করতে হবে কটা 5 আর কটা 2 তার মধ্যে আছে। তাহলে এবার যদি দেখি যে 5-এর পাওয়ার 2-এর পাওয়ারের থেকে ছোট,
তখন 5-এর পাওয়ারটা আমার উত্তর। আর যদি দেখি 2-এর পাওয়ার 5-এর পাওয়ারের থেকে ছোট, তখন 2-এর পাওয়ারটা আমার উত্তর হবে। বোঝা গেছে? এবারের ধারণা হচ্ছে ইউনিট প্লেস। দেখো বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 624 টু দি পাওয়ার 50। কী বললো? 624 আছে, এর টু দি পাওয়ার আছে 50। এখন এটার তো একটা মান থাকবে, যে মানটা থাকবে তার ইউনিট প্লেসে অর্থাৎ এককের ঘরে কি সংখ্যাটা হবে সেটা আমাকে লিখতে হবে। বোঝা গেছে সমস্যাটা? আচ্ছা, এই ক্ষেত্রে কি করতে হয়? সবার আগে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কোনো একটা সংখ্যাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কী কী থাকতে পারে? যেরকম এখানে 4 × 48, এখানে ভাগশেষ থাকছে 2। 4 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আমার ভাগশেষ থাকতে পারে 1, 2, 3 অথবা 0। যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, এখানে যদি 50 টু দি পাওয়ার 50-র জায়গায় টু দি পাওয়ার 48 থাকতো তাহলে মিলে যেত, তাহলে আমার 0 থাকতো অবশিষ্ট। আর না হলে 1, 2, 3 যে কোনো একটা হতে পারে, তাই তো? তো যেটা আমার অবশিষ্ট থাকবে এর লাস্ট যে ইউনিট প্লেসে যে নাম্বারটা আছে তার মাথায় সেই পাওয়ারটা দিতে হবে। তাহলে এখানে আমার অবশিষ্ট হচ্ছে 2, আমি এখানে পাওয়ার দেব 2। তাহলে আমার 4-এর স্কোয়ার মানে হলো 16। তাহলে এই 6 হলো আমার ইউনিট প্লেসে আসছে, আমার উত্তর হবে 6। বোঝা গেছে? এখন যদি আমার এখানে ভাগশেষ 2 না হয়ে 3 হতো তাহলে 4 টু দি পাওয়ার 3 লিখতাম, তখন আমার উত্তর হতো 4, 4 × 64 4 হতো, মানে 4-এর কিউব মানে 64, তাহলে আমার এখানে 4 হতো, ইউনিট প্লেসে আমার 4 আসতো। যদি 1 হতো তাহলে 4 হতো। এখন যদি 0 হয় মানে যদি মিলে যায় তখন কি করব? যদি মিলে যায় কোনো ভাগ করতে যেয়ে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যদি 624 টু দি পাওয়ার যদি এখানে 50 না থেকে 48 হতো, তখন আমি একে 4 দিয়ে ভাগ করে বাদ দিলে আমার মিলে যেত, তাই তো? মিলে যেত। তার মানে এখানে আমার অবশিষ্ট কত থাকছে? 0। যদি 0 থাকে তখন আমি 4 টু দি পাওয়ার 4 লিখতে হতো, তখন আমার উত্তর হতো 196। তখনও আমার ইউনিট প্লেসে আসতো 6। বোঝা গেছে কেন এটা হয়? সাইক্লিসিটি বলে একটা কথা আছে। কোনো একটা সংখ্যার যদি আমরা পরপর পাওয়ারগুলো অ্যাড করি তাহলে দেখতে পাবো প্রতি 4 বারের বার, যেরকম দেখো 2 টু দি পাওয়ার 1 মানে 2, স্কোয়ার মানে 4, কিউব মানে 8, 4 মানে 16, 5 মানে হলো 32, 6 মানে হলো 64, 7 মানে হলো 128, 2 টু দি পাওয়ার 8 মানে হলো 256, 256। তাহলে দেখো ইউনিট প্লেসে প্রথমে এসেছিল 2, 4, 8, 6, আবার দেখো 2, 4, 8, 6, এইভাবে প্রত্যেক 4 বার, প্রত্যেক 4 ঘর পর পর আমার এই যে রিপিটেশন তৈরি হচ্ছে, ইউনিট প্লেসের সংখ্যাটার রিপিটেশন তৈরি হচ্ছে। এই বিষয়টাকে বলা হয় কোনো একটা সংখ্যার পাওয়ারের সাইক্লিসিটি। ঠিক আছে? এই সাইক্লিসিটি জন্যেই আমরা একে 4 দিয়ে ভাগ করে নিই। তার মানে কেন? কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে 4 ঘর পর পর আবার সেই রিপিটেশন নতুন করে শুরু হচ্ছে, সেই জন্য আমরা 4 দিয়ে ভাগ করে নিলে এই বিষয়টা এসে যায়। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আমরা চলে যাব পরবর্তী সমস্যায়। পরের সমস্যাটা বলা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্ট ডিভিজর্স অফ 37,800 এক্স্যাক্টলি এক্সক্লুডিং ইউনিটি। কি বলা হলো? 37,800
800 একটি সংখ্যা। এই সংখ্যাটাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা হলো প্রশ্ন। শেষে একটা কথা বলেছে এক্সক্লুডিং ইউনিটি। দেখো প্রত্যেকটা সংখ্যাকে তো এক আর সেই সংখ্যা, এই দুটো দিয়ে অবশ্যই ভাগ করা যায়, অবশ্যই ভাগ করা যাবে। তো এইটাকে বলা হয় ইউনিটি, এক মানে ইউনিটি। তো এই একটাকে আমার গুনতে বারণ করা হয়েছে, এই একটাকে গুনতে বারণ করা হয়েছে। আর কতগুলো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে, ঠিক আছে? এটা হলো আমার প্রশ্ন। তো আমরা যদি 37,800 এটাকে ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরাইজ করার পরে আমি পাবো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1, ঠিক আছে? এখন নিয়মটা হচ্ছে, ধরো এগুলো এক একটা মান, তাই তো? নিয়মটা হলো, ধরো আমি পরপর যদি এরকম পাই কোনো একটা সংখ্যা n, nকে আমি যদি ফ্যাক্টরাইজ করি, ধরো a পেলাম a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু c টু দি পাওয়ার r ইন্টু, এইভাবে যদি চলতে থাকে তাহলে কতগুলো হচ্ছে তোমার ভাজক পাবো। সেটার নিয়মটা হচ্ছে p প্লাস 1 ইন্টু q প্লাস 1 ইন্টু r প্লাস 1, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? অবশ্যই এটার মধ্যে এই দুটোও ইনক্লুডেড থাকবে, এটার মধ্যেই সেটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে এখানে যখন এটা পাচ্ছি তখন আমি এটাকে এরকমভাবে লিখতে পারি 3 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, এটা পাচ্ছি, তাই তো? তো এখান থেকে তাহলে কি পেলাম? এখান থেকে পাচ্ছি 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 48 দুগুণ, তাহলে কত পাচ্ছি উত্তর এখানে? 96, তাই তো? এবার কি বললাম, এখানে কিন্তু এই দুটোও ছিল, মানে এক দিয়ে এটাকে ভাগ করা যায়, আবার এই সংখ্যাটা দিয়েও এটাকে ভাগ করা যায়, তাহলে এই দুটোও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তাহলে আমাকে বলেছে ইউনিটিটা বাদ দিতে হবে, এক্সক্লুডিং ইউনিটি বলে দেওয়া হয়েছে এখানে। তার মানে আমার আসল উত্তর হবে কত? 96 মাইনাস 1, ইউনিটিটা বাদ দিতে হবে, তাই উত্তর হবে 95। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। পরবর্তী সমস্যা বলছে if two numbers are each divided by the same divisor, the remainders are respectively 3 and 4. If the sum of the numbers be divided by the same divisor, the remainder is 2. The divisor is, ভালো করে বোঝো। বলছে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যাকে একটি নির্দিষ্ট অন্য আরেকটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে দুটো ভাগফল পাই, ভাগশেষ পাই, একটা 3 আর একটা 4। ধরো তোমার আছে হচ্ছে p একটা নাম্বার আর q একটা নাম্বার, p কে আমি x দিয়ে ভাগ করছি, q কেও আমি x দিয়ে ভাগ করছি। এই ক্ষেত্রে ভাগশেষ পাচ্ছি 3, এই ক্ষেত্রে ভাগশেষ পাচ্ছি 4, ঠিক আছে? এখন বলছে যদি এই p প্লাস কিউকেই আবার এই যোগফলকে, এই দুটো যোগফলকে যদি আমি x দিয়ে ভাগ করি তখন আমি ভাগশেষ পাচ্ছি 2। এখন প্রশ্ন করা হয়েছে ভাজকটা কত, তার মানে আমার এখানে x ইকুয়াল টু কত, এইটা হচ্ছে আমাকে বের করতে হবে। বোঝা গেছে? সমস্যাটা বোঝা গেছে?
পি একটা সংখ্যা, তাকে যখন এক্স দিয়ে ভাগ করছি 3 ভাগশেষ থাকছে, কিউ একটা সংখ্যা, তাকে যখন এক্স দিয়ে ভাগ করছি 4 ভাগশেষ থাকছে। এবার পি আর কিউ এর যোগফলকে যখন সেই এক্স দিয়েই ভাগ করছি তখন আমার 2 ভাগশেষ থাকছে। ঠিক আছে, তাহলে আমার এই যে এক্সটা কত, ভাজকটা কত, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। একটা জিনিস এখানে বুঝে দেখো, যখন পি আর কিউ এই দুটোকেই আমি ভাগ করছি, তখন এই দুটোকে যখন যোগ করছি তখন 3 আর 4 ওর সঙ্গে যোগ হয়ে রয়েছে। তার মানে 3 আর 4-এর যোগফল কত? 3 আর 4-এর যোগফল হচ্ছে 7, তাই তো? যোগফল হলো 7। তাহলে এই 7টার অবশিষ্ট থাকার কথা ছিল তোমার 7, কিন্তু অবশিষ্ট থাকছে কত? 2। কেন অবশিষ্ট 2 থাকছে? কারণ নিশ্চয়ই এই 7-এর মধ্যে ওই ভাজক আর একবার ভাগ গেছে, তাই তো? আর একবার ভাগ গেছে, সেই জন্যেই আমার 2 অবশিষ্ট থাকছে। তাহলে সেটা কত কত হতে পারে? সেটা অবশ্যই 3-এর থেকে বড় হবে, 4-এর থেকে বড় হবে। 3-এর থেকে বড়, 4-এর থেকে যদি বড় না হতো তাহলে কিন্তু আমি এখানে 3 বা 4 ভাগশেষ থাকতে পারতো না, তাই তো? তাহলে এখন 3-এর থেকে বড়, 4-এর থেকে বড় একটা সংখ্যা কি হতে পারে? ধরো আর 7 পর্যন্ত হতে পারে কি 5, 6 আর 7। কিন্তু এই 7কে আমার সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে 2 অবশিষ্ট থাকতে হবে। তার মানে একমাত্র 5 দিয়ে যদি আমি 7কে ভাগ করি তবেই আমার হচ্ছে 2 ভাগশেষ থাকে। তাহলে সেই জন্য আমার উত্তর হলো এই 5। বোঝা গেছে? তার মানে একবারে আমি কি বুঝলাম বিষয়টা, এই যে সংখ্যা দুটো পেলাম, এই সংখ্যা দুটোকে যোগ করে তার থেকে এইখানে যেটা পাবো সেটা বিয়োগ করলেই আমার উত্তর বেরিয়ে আসবে। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, নেক্সট অঙ্ক বলছে ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ 78 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 1352 দেন ফাইন্ড দ্য লার্জ নাম্বার। বলছে দুটো সংখ্যা আছে, সেই সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 78 এবং তাদের গুণফল হলো 1352। বড় সংখ্যাটা কত? তাহলে দেখো, আমরা যেভাবে শিখেছিলাম a প্লাস বি ইকুয়াল টু কত? a প্লাস বি হলো আমার এখানে বলে দিয়েছে 78, আর এ বি বলে দিয়েছে এ বি সমান সমান কত বলেছে? 1352, তাই তো? এবার দেখো, আমি উভয় পক্ষকে বর্গ করি। উভয় পক্ষকে বর্গ করলে আমি কি পাবো? এখান থেকে পাবো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু এটার সরি এটার বর্গ করলে পাবো 6084, এটার বর্গ করলে পাবো। তাহলে এখান থেকে দেখি এটা পড়ে থাকলো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 1352 ইকুয়াল টু 6084। তাহলে এখান থেকে পেলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6084 মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে এই পাশে গেলে, কত হচ্ছে? 4 দুগুণ 8, 5 দুগুণ 10 0, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে থাকে 1, 4 4 আর 5। তাহলে এখান থেকে বিয়োগফল কি পাচ্ছি? a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বিয়োগফল পাচ্ছি 8 আর 6 14, হাতে থাকে 1, 7 আর হাতে কিছু নেই 676। এবার আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হলো 26-এর বর্গ, তাই তো? তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কী পাচ্ছি? a মাইনাস বি ইকুয়াল টু পাচ্ছি 26। আচ্ছা, এইখানে একটা কথা বলার আছে আমার,
আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে দেখো স্কোয়ারগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আমি এই যে যেরকম 26-এর স্কোয়ার 676 দেখেই বুঝে গেছি এটা 26-এর স্কোয়ার। তাহলে এইগুলো কিন্তু আমার মুখস্থ করতে হবে, নাম তার মতন করে মুখস্থ করে নিতে হবে। তাহলে আমি কি পেলাম, a মাইনাস বি ইকুয়াল টু 26। আর প্রথমে কি পেয়েছিলাম, a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 78 আর a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 26। এ দুটো যদি এখন যোগ করি তাহলে এখানে থাকবে 2a আর আচ্ছা আমার ভিডিওটা পজ হয়ে গেছিলো, আবার বলছি। এখান থেকে তাহলে 52 পেলাম। এখন যদি আমার ছোট সংখ্যাটা জিজ্ঞেস করতো, এর মান তো 52 পেয়ে গেছি, এখন আমার যদি ছোট সংখ্যাটা জিজ্ঞেস করতো তাহলে এর জায়গায় 52 বসাতাম, বসিয়ে এখান থেকে বেরিয়ে যেত আমার বি মানে হচ্ছে 26, তাহলে ছোট সংখ্যাটাও পেয়ে যেতাম। এখন প্রশ্ন হলো তাছাড়া আর কি করতে পারতাম, এটা যদি বিয়োগও করতাম, এটা একবারে আমি ধরো শুধু ছোট সংখ্যাটা চেয়েছে, তাহলে এখানে যদি অপনয়ন পদ্ধতিতে শুধু বিয়োগ করতাম, এখানটায় যদি শুধু বিয়োগ করতাম আমি, মানে আমার তো এটা আছে যে a প্লাস বি ইকুয়াল টু 78 আর a মাইনাস বি ইকুয়াল টু 26, এটা তো পেয়েছি। আমি এখানে যোগ না করে বিয়োগ করব, তাহলে চিহ্নগুলো আমার পরিবর্তন হতো এখানে, তাই তো? তাহলে এইখানে এইটা কেটে যেত আর এখানে 2b থাকতো, আর এখান থেকে পেতাম হচ্ছে 52, তাই তো? তাহলে বি ইকুয়াল টু কী পেতাম, 26। বুঝতে পেরেছ? এভাবেও আমরা করতে পারতাম। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমাদের মোটামুটি যতগুলো টাইপ হতে পারে বলে আমার মনে হয়েছে, আমরা এই তৃতীয় পর্বে সেগুলো সবটাই কমপ্লিট করার চেষ্টা করেছি। এখন প্রশ্নটা হলো যে এর পরের ক্লাসে কি হবে। এর পরের ক্লাসে আমরা পুরোটা এই পুরো নাম্বার সিস্টেমের পুরো বিষয়টার উপরে আরেকবার করার চেষ্টা করব, এবং সেগুলো কি বিষয় নেব, নতুন নতুন অন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো। তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারছি, মানে আমি চেষ্টা করছি তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করার, কারণ সামনে ব্রেলের পরীক্ষাটা একদম ঘাড়ের উপরে চলে এসছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ডিসেম্বরে কিন্তু এনটিপিসির পরীক্ষা হবে আর গ্রুপ ডি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু চাইছি খুব তাড়াতাড়ি অন্তত ডিসেম্বরের মাসের মধ্যে অন্তত পাটিগণিত সেকশনটা সম্পূর্ণ কমপ্লিট করতে। তোমরা যদি মানে আমার সঙ্গে সহযোগিতা করো, অবশ্যই আমি সাকসেসফুল হব ডিসেম্বরের মধ্যে পাটিগণিত সেকশন কমপ্লিট করে দিতে। তাহলে যদি তোমাদের মনে হয় যে আমি কিছুটা হলেও তোমাদেরকে সাহায্য করতে পারছি, প্লিজ 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 লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে না, আমি তোমাদের জন্যে কিছুটা হলেও সাহায্য করতে পারছি, যতটা আমার ক্ষমতা সেই অনুযায়ী আমি সাহায্য করতে পারছি তোমাদেরকে। আর আমাকে আরও বেশি করে উৎসাহ যোগাবে তোমাদের সাবস্ক্রিপশন। তো সুতরাং বন্ধুরা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা সরকারি চাকরির জন্য পড়াশুনো করছে। ঠিক আছে, তাহলে এখানেই আজকে শেষ করছি আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এই নাম্বার সিস্টেমের বাকি অংশটুকু আমরা কন্টিনিউ করব।